পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে যখন পেশেন্ট সুদা আমার ইউরিনারি ওপেনিং দিয়ে, ইউরেথ্রা দিয়ে যখন আমার ইউরিন করতে পারছে না, বাট দেয়ার ইজ এ অ্যাকুমুলেশন অফ ইউরিন ইন মাই ব্লাডার, অর্থাৎ ব্লাডারে যখন আমার ইউরিন এসে জমছে, বাট সাম রিজনে আমি সেটাকে করতে পারছি না, বেরোচ্ছে না ইউরিনটা কোনো অবস্ট্রাকশনের জন্য, তখন আমরা ক্যাথেটারাইজেশন করে থাকি। অথবা ক্যাথেটারাইজেশন ডিউরিং সার্জারি হয়, যখন অ্যানাস্থেশিয়া হয়, অজ্ঞান করা হয়, তখন ব্লাডার বাওয়েল কন্ট্রোল চলে যায়। তো ব্লাডার বাওয়েল ক্লিয়ার করার জন্য আগের দিন থেকে না খাইয়ে রাখলে হলো, তাহলে আর সে পটি করবে না। কিন্তু বাওয়েল জল তো খাওয়াতে হবে, জল না খেলে সে বাঁচবে না। তো সেই কারণে তাকে এনএস দিচ্ছে বা ওরালি খাওয়াচ্ছে। তো ইউরিন যাতে না হয়ে যায় আনকনসাস অবস্থায়, কারণ আনকনসাস অবস্থায় আমার কিন্তু সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক আর নন ফাংশনাল হয়ে যায়, ফলে তখন কিন্তু আমার ইউরিন যদি ব্লাডারে থাকে সেটা বেরিয়ে যায়। তো এই অবস্থার জন্য আমরা জেনারেলি ক্যাথিটারাইজেশন করে থাকি। ক্যাথিটারাইজেশন এমন কিছু অসাধারণ পদ্ধতি নয়, ইটস এ ভেরি সিম্পল প্রসেস, কিন্তু এটা করার থেকে বেশি কঠিন হচ্ছে দ্য প্রসেস অফ ইনসারশন ইজ ভেরি ইজি। এতে কোনো একটু শ্বাস করে ফেললেই খুব আরামে করতে পারে, কিন্তু খোলাটা কিন্তু একটা টেকনিকের দরকার। সেটা যদি না জানো ভুল করে, তাহলে কিন্তু খুব বিপদ। কারণ ইউরেথ্রা যদি একবার ছেড়ে যায়, it cannot be repaired because this is a avascular area. ইউরেথ্রায় কোনো ব্লাড সার্কুলেশন থাকে না, সেই কারণে ইউরেথ্রা যদি ছিঁড়ে যায় তাহলে ইউরেথ্রা কোনোদিন আর জুড়বে না। তো সেই কারণের জন্য আমার এই ক্ষেত্রে কোনো ভুল পারমিশন। তাহলে কি করব? দিস ইজ এ ফলিস ক্যাথেটার। এটার বিভিন্ন সাইজ হয়, হ্যাঁ, এটা সম্ভবত 18। সাইজ কি কিভাবে রেডি করব স্যার? এটা সাধারণত 3টের হয়, হ্যাঁ বলছি, সাধারণত 3টে কমনলি ইউজড হয়। ওয়ান ইজ অরেঞ্জ হুইচ ইজ 18 গেজ, অ্যানাদার ইজ 20 হুইচ ইজ হোয়াইট, অ্যান্ড অ্যানাদার হুইচ ইজ রেয়ারলি ইউজড ইজ গ্রিন। হ্যাঁ, ওটা হচ্ছে সম্ভবত 16, 18, 20। মোস্ট কমন কোয়ান্টিটি ইউজ 18, 80। এবার এটা কি সাইজ অনুযায়ী ইউজ করব? ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আমার এটাই স্ট্যান্ডার্ড, বাচ্চাদের ক্ষেত্রে গ্রিনটা স্ট্যান্ডার্ড। আর যার ক্ষেত্রে আমি এটা করতে গিয়ে আমার মনে হচ্ছে খুব ইজিলি মুভ করে যাচ্ছে, একটু বড় দরকার তার জন্য, অথবা যার ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যাদের বিপিএইচ হয়ে আছে, বিনাইন প্রোস্টেট হাইপারট্রফি, সেই ক্ষেত্রে আমার বড় ঢোকাতে হবে, আমার বড় পাইপ লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি হোয়াইটটা বা 20টা ইউজ করে থাকি। বাট ইট ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ফলিস ক্যাথেটার যেটা আমরা ইউজ করে থাকি। এবার প্রথমে আমাকে কি করতে হবে না, প্রথমে আমাকে ডিসইনফেক্ট করতে হবে। বডি ডিসইনফেকশনের পদ্ধতি কি না, সবার প্রথমে আমাকে হাতটা ক্লিন করতে হবে। হাতটাকে ক্লিন করে আমাকে গ্লাভস পরে নিতে হবে, যাতে আমার হাত থেকে পেশেন্টের গায়ে কোনো ইনফেকশন না ঢোকে। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে তার এরিয়া, তার যে পেলভিস রয়েছে, পিউবিক এরিয়া রয়েছে, এই এরিয়াটাকে আমাকে ডিসইনফেক্ট করতে হবে। কি করে? উইথ দ্য হেল্প অফ গজ অ্যান্ড বিটাডাইন। গজ এবং বিটাডাইন দিয়ে আমি একটু বিটাডাইন নিয়ে নিলাম, ধরো ফর অ্যান এক্সাম্পল নিয়ে নিলাম, আলাদা করে দেখার দরকার নেই। আমাকে কিন্তু পুরো এই এরিয়া, এই এরিয়া, এই এরিয়া, এগুলোকে ডিসইনফেক্ট করতে হবে। যদি হেয়ার থাকে তাহলে হেয়ার রিমুভ করতে হবে না, এক্ষেত্রে হেয়ার রিমুভ করার খুব প্রয়োজন নেই। হ্যাঁ, আপ টু গ্ল্যান্ডুলার পার্ট এইখানে আমি ক্লিন করব না। আমি কেন মেল দেখাচ্ছি? বিকজ মেল ক্যাথিটারাইজেশন ইজ মাচ মোর হার্ডার। ফিমেল ক্যাথিটারাইজেশন comparatively is easy because there is a common opening, there is a separate opening in case of female, অর্থাৎ ভ্যাজাইনার উপরে যেটা রয়েছে সেটা আমার ইউরেথ্রা। কিন্তু মেলের ক্ষেত্রে যেহেতু কমন ওপেনিং রয়েছে, কারণ জেনিটাল অর্গান এবং ইউরিনারি অর্গানের কমন ওপেনিং থাকার জন্য আমাকে এখানের ইনসারশনটা কম্পারেটিভলি কঠিন। তাহলে আমি জায়গাটা ক্লিন করে নেওয়ার পর বেডটাকে লক করব, একটা ফলিস ক্যাথিটার নেব। ফলিস ক্যাথিটার আমাকে
আগে চেক করে নিতে হবে। এই পদ্ধতিটা অনেকে ইউজ করে না, বাট আমার ব্যক্তিগত অভিমত যে এটাকে ইউজ করে নেওয়া উচিত, যাতে বেলুনটা ঠিক আছে কিনা দেখার জন্য। বেলুনটা ঠিক আছে কিনা দেখার জন্য আমাকে আগে একটু জল নিয়ে নিতে হবে। ডিস্টিল ওয়াটার স্যার জল আমি তো এনএস বাবা চল দিয়েছে। সাইড দিয়ে ফুটো রয়েছে, যাই হোক। দেখো এটা দুটো ওপেনিং রয়েছে, যেটার মধ্যে ক্লিপ লাগানো আছে, আমাকে সেখানে এটাকে লাগাতে হবে, রাইট? লাগানোর পর আমি এটাকে পুশ করব। দেখো যে পুশ করলাম, তার মানে আমার বেলুন ইজ ফাংশনাল। কারণ এটা ঢোকার পর যদি না খোলে তাহলে কিন্তু বিপদ। আর যেহেতু জায়গাটা খুব ডেলিকেট, আমি বারবার ঢোকানো বড় করাটা করতে পারি। তাহলে আমি চেক করে নিলাম যে ঠিক আছে। এটা একটু জল ভরো, ঠিক আছে। এবার আমার নেক্সট প্রসেস হচ্ছে, আমি এখানে কোনো একটা জায়গার মধ্যে, একটা ট্রের মধ্যে আমি একটু লক্স নেব ফর লুব্রিকেশন অ্যান্ড অ্যানাস্থেটিক পারপাস। তার সাথে আমি একটু যদি গ্লিসারিন থাকে গ্লিসারিনও নিতে পারি। লক্সে অ্যানাস্থেটিক হয় কি? হ্যাঁ নিশ্চয়ই করা হবে। দেখো গ্লিসারিন আর লক্স আমি এর মধ্যে নিয়ে নিলাম। লক্সটা কোনটা আছে? লক্স ওই যে দিল টিউবটা অ্যানাস্থেটিক জেল নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে ভালো করে লুব্রিকেট করে নিলাম। ওকে, নেক্সট আমার কাজ হচ্ছে, একটু সরে যাও, আমার কাজ হচ্ছে পেনিসটাকে হোল্ড করব, করে আস্তে আস্তে ইনসার্ট করব। দ্য প্রসেস ইজ জাস্ট লাইক দ্যাট। আস্তে আস্তে ইনসার্ট করছি। দেখো আমার ইনসার্শন প্রসেস দেখো। কতটা ঢোকাবো স্যার? হ্যাঁ আসছি, এটা আগে করে নিই। ঢুকতে আছে স্যার। না, আমি যখন এটাকে ঢোকাচ্ছি আমি ফিল করব যে এই যে যখন এটা পাস হচ্ছে তখন একটা টাইট স্ট্রাকচারের মধ্যে দিয়ে পাস হচ্ছে, ফলে দেয়ার ইজ এ পুশিং ফোর্স। আমার এটা পুশ করতে জোর হচ্ছে। আফটার ফিউ মোমেন্টস হোয়েন ইট ইজ প্রপারলি ইনসার্টেড, দ্যাট মিনস ইট রিচ দ্য ব্লাডার। আর আরেকটাও তার সিমটম হচ্ছে এখান থেকে তখন ইউরিন আসতে শুরু করে। সঙ্গে সঙ্গেই যখন মানে ঢোকাবেন তখনই আমি ব্লাডার রিচ করে গেলেই আমার এখান থেকে ইউরিন বেরোতে শুরু করে, তখন বুঝে যাবো। ঠিক আছে, যে আমার একটা ব্লাডার পৌঁছে গেছে, রক্ত বার হয়ে যাবে। আরে রক্ত কেন বার হবে? তুমি প্রপারলি জানলে রক্ত বার হবে না। তুমি জোরে জোরে গোতালে তো রক্ত বেরোবে খুব আস্তে আস্তে। হ্যাভ পেশেন্স। দিয়ে আমি যখনই বুঝতে পারলাম যে ইট ইজ ইভেনলি মুভিং, দ্যাট মিনস ইটস রিচ ব্লাডার, নেক্সট মাই ওয়ার্ক ইজ টু লক ইট। এবার লক করবো কিভাবে? এবার তার আগে যদি আমার ইউরিন বেরিয়ে আসে আমি ইউরো ব্যাগটাকে অ্যাড করে দিতে পারি, তাহলে আমার ইউরিনটার বাইরে পড়বে না। সো আই ক্যান লক ইট এবং ইউরো ব্যাগটাকে এখানে আমি আটকে বেঁধে দিই। ঠিক আছে, এটা বেঁধে দাও, আটকে দিলাম। এবার আমার নেক্সট স্টেপ হচ্ছে এই যে এই জিনিসটা বেরিয়ে আসছে, আমার এটাকে লক করতে হবে। লক করার জন্য আমাকে এখানে 10 ml আপ টু 10 ml আমাকে ইউরিন দিতে, এই ডিস্টিল ওয়াটার দিতে হবে। ডিস্টিল ওয়াটার কিন্তু এমনি ওয়াটারে ইনফেকশন হবে। সো আই হ্যাভ টু গিভ এনএস অর ডিস্টিল ওয়াটার। 10 ml এর থেকে আমি সাধারণত তার কমই দিই। আমি 7 বা 8 ml মতন আমি ইনসার্ট করি। অপোজিট প্রেশার আছে, তার মানে ওইদিকে হাওয়া আছে। অপোজিট প্রেশারের জন্য এটা মানুষের ক্ষেত্রে হবে না। এখানে তো হাওয়া আছে, চলে আসছে, এটা রিভার্স প্রেশারের জন্য। ঠিক আছে, বুঝে গেছি।
স্যার এটা কেন হচ্ছে? এটা রিভার্স প্রেসার, ইট হ্যাজ বিন লকড, এটা আটকে গেছে। ঠিক আছে, এটা যখনই আটকে গেল তার মানে আমার প্রসেস ইজ কমপ্লিট। আবার যে জলটা বেরিয়ে আসে, আর যদি শুরু করে লকটা খুলে গেল, এটা এখানে যে ক্লট হয়ে যাচ্ছে ওয়াটার, এবার ঠিক আছে। লক হয়ে গেছে, লক হয়ে গেছে। ঠিক আছে। So this is the আচ্ছা, লকটা খোলার জন্য আবার তো জলটা তো বার করতে হবে, যে ডিজিটাল ওয়াটার এটা কি করে বার করবো? হ্যাঁ, স্যার ডিস্টিল ওয়াটারটা কোথায় চলে যাচ্ছে মানে ভেতরে? পাইপেই আছে, পাইপেই থাকবে। বেলুনটা খুলে যাচ্ছে, এটা টাইট করে এই দাও। তুলে না, ও পুরো ওকে তুলতে দাও না। ওখানে বেলুনটা ফুলে রয়েছে বলেই ওই প্যাসেজটাকেও লক করে দিয়েছে। স্যার এটা ভেতরে গিয়ে এরকম হতে চলে যায়। এটা ফটো তুলে না এটা। চলে করলাম। এবার এটা যেমন টানলেই চলে আসছে ওরকম আসবে না, বিকজ ইউরেথ্রাল ওয়ালের মধ্যে এই পাইপটা যেহেতু রাবার পাইপ লেগে থাকে এবং তার পাশে স্লাজ বা বর্জ্যবস্তু তৈরি হয়ে জিনিসটাকে এরকম ভাবে আটকে দেয়। তখন আমার কাজ হচ্ছে, তখন আমাদের যেটা করতে হবে, তখন পেশেন্টের পেনিসটাকে হোল্ড করে বা পেশেন্টের ইউরেথ্রাল ওপেনিং, বিশেষ করে ফিমেল এজেড মহিলার ক্ষেত্রে ইউরেথ্রা ভ্যাজাইনার উপর এরকম উঠে চলে আসে, তখন আমাকে করতে হলে এরকম ইউরেথ্রাকে ঠেলে নিতে হবে, না হলে ইউরেথ্রার ভ্যাজাইনা আলাদা করে দেখতে পাওয়া যায় না, অনেকে ভুল করে ভ্যাজাইনার মধ্যে ঢুকিয়ে দেয় বয়স্ক মহিলার। তো সেক্ষেত্রে আমি এটাকে হোল্ড করে একবার অ্যান্টি ক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক পুল, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক পুল, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক পুল, এইভাবে পুরো প্রসেসটা করতে হবে যতক্ষণ না বেরোচ্ছে। অ্যান্ড কখনোই এটা করা যাবে না, এটা করলেই ইউরেথ্রা ছিঁড়ে যাবে, আচ্ছা আচ্ছা এটা করলেই ইউরেথ্রা ছিঁড়ে যাবে। আচ্ছা, মানে পুরো প্রসেসটা অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক, ওটাকে লুজ করতে হবে ভেতরটাকে, অ্যান্টি ক্লক, লুজ হয়ে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে। ওয়ালগুলো তো হ্যাঁ লুজ হচ্ছে। টাইট ছিল, ওইগুলো দ্যাট ইজ দ্য খুব ভালো বুঝতে পারলাম।